নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মানুষ যখন খুব অশান্তিতে থাকে, খুব অস্বস্তিতে থাকে, তখন দুটো জিনিস দেখা যায়, যে এক হয়তো তিনি খুব চুপ করে যান, দ্বিতীয় হচ্ছে একটা ঠিক বিপরীত ঘটনা ঘটে, তিনি খুব হুঙ্কার ছাড়েন। তিনি যে আদৌ খুব অস্বস্তিতে আছেন সেটা বুঝতে দেন না মানুষকে। আর রাজনীতিবিদদের ক্ষেত্রে এটাই দ্বিতীয়টাই হয়, কারণ তারা সেই অস্বস্তি কাটানোর জন্য হচ্ছে নানান ধরনের হুঙ্কার দাবি এসব করে থাকেন। তো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও মনে হয় সেই ঘটনাই ঘটেছে। কারণ শুভেন্দু দু একটা বিষয়ে সম্প্রতি খুব অস্বস্তিতে রয়েছেন, এবং সম্ভবত সেই সব অস্বস্তি কাটানোর জন্যই তিনি মঙ্গলবার দিন বিধানসভায় সাংবাদিকদের সামনে বেশ কয়েকটি দাবি এবং হুঙ্কার ছেড়েছেন। তো এবার অনেকেই বলছেন যে আসলে ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু বুঝতে পারছেন হয়তো তার বিধায়ক দলের দু একজন সদস্যকে আর ধরে রাখতে পারবেন না, কারণ বিজেপি সূত্রের খবর বা তৃণমূল সূত্রের খবর যে বিজেপির দুজন বিধায়ক নাকি ইতিমধ্যেই পা বাড়িয়ে রেখেছেন শাসক শিবিরে যাওয়ার জন্য। তার মধ্যে উত্তরবঙ্গের এক বিধায়ক রয়েছেন এবং দক্ষিণবঙ্গের এক বিধায়ক রয়েছেন। এবং এই শীতকালীন অধিবেশন শুরুর পরেই একদিন বিজেপি যখন ওয়াকআউট করেছিল সভা থেকে, তখন এক বিধায়ক, সব বিধায়ক বেরিয়ে যাওয়ার পরে, দলের যারা বিজেপির বিধায়করা ছিলেন তারা বেরিয়ে যাওয়ার পরে এক বিধায়ক বেশ কিছুক্ষণ তার বেঞ্চে চেয়ারে বসেছিলেন। তো এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল যে তিনি কি আর থাকতে চাইছেন না। তো এইসব নানান গুজব জল্পনা এসব চলছে ওই দুই বিধায়ককে নিয়ে, যে তারা বোধহয় আর বেশি দিন গেরুয়া শিবিরে থাকবেন না। তো শুভেন্দুর এটা একটা অস্বস্তি আছেই, কারণ অনেক বিধায়কই হচ্ছে শুভেন্দু সম্পর্কে তাদের একটা অস্বস্তি প্রথম থেকেই তাদের কাজ করেছে, কারণ তারা ঠিক মন থেকে শুভেন্দু অধিকারীকে মেনে নিতে পারেন না, কারণ তারা মনে করেন যে শুভেন্দু সব বিধায়ককে সম্মান দেন না সেই রকম। কারণ অনেকেই বলতেন, যে অভিযোগ করতেন শুভেন্দু সম্পর্কে যে তিনি ফোন ধরেন না, তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতা করা যায় না, তিনি তার পেটোয়া কিছু লোকজন, কিছু বিধায়ককে নিয়ে তিনি ব্যস্ত থাকেন। এরকম একটা অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে প্রথম থেকেই আছে, যবে থেকে তিনি বিরোধী দলনেতা হয়েছিলেন। তো এবার ওই যে শিবির ভাঙার খেলা, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিধানসভায় এই শীতকালীন অধিবেশন একদিন ববি হাকিম অগ্নিমিত্র পালকে বলেই দিয়েছিলেন যে আপনি যে দলে আছেন সেই দলের টিকিটে কি সামনের ভোটে আসানসোল থেকে জিততে পারবেন। লক্ষ্যটা ছিল এইটাই যে আপনি দল পরিবর্তন করুন। তো বিজেপি বুঝতে পারছে যে 2020 সালে যেমন হয়েছিল, 2019 সালে বিজেপি লোকসভায় ভালো ফল করার পরে 20 সালে তৃণমূল ভাঙার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। বিজেপি নানান তৃণমূল বিধায়কদের বা নেতা নেত্রীকে অফার করেছিল এবং অনেকেই দল ছেড়েছিলেন এবং মন্ত্রীও ছিল তার মধ্যে। তো এবার বিজেপি পাল্টা বুঝতে পারছে যে যত সামনের 2026-এর ভোট এগিয়ে আসবে, তত হচ্ছে বিজেপি শিবির ভাঙার একটা চেষ্টা শাসক দল করে যাবে। এবং গত লোকসভা ভোটের পর থেকে যে 10টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, তাতে বিজেপি নিজের জেতা 4টি আসন খুইয়েছে। শুভেন্দুর বিধানসভায় দলের শক্তি অনেকটাই কমেছে। তো এরকম একটা অস্বস্তি শুভেন্দুর মধ্যে রয়েছে, কারণ একজন বিধায়ক যদি দল ছেড়ে চলে যান সেটা ডিসক্রেডিট বিরোধী দলনেতা, কারণ তিনি দলকে বিধানসভায় যে পরিষদীয় দল রয়েছে তাকে সংঘবদ্ধ রাখতে পারেননি, এবং তারা যে কোনো কারণে, সে রাজনৈতিক কারণে হোক বা বিরোধী দলনেতার আচরণের কারণে হোক, বিরোধী দলনেতার ব্যবহারের কারণে হোক, তারা যদি দল ছাড়েন সেটা ডিসক্রেডিটটা শুভেন্দু অধিকারীর উপর এসে পড়বে। এই একটা অস্বস্তি তার মধ্যে আছে। তো এখন এই সব অস্বস্তি, বাংলাদেশ নিয়ে শুভেন্দুর অস্বস্তি রয়েছে, এইসব কারণেই মঙ্গলবার দিন তিনি সাংবাদিক বৈঠকে, অনেকেই বলছেন যে তারই বহিঃপ্রকাশ হয়তো হয়েছে। তিনি সাংবাদিকদের বলেছেন যে সামনে নতুন বছর শাসক দলের ভালো যাবে না। তার কারণটা হচ্ছে যে মঙ্গলবার দিন ইডি 20টা জায়গায় তল্লাশি চালিয়েছে। তল্লাশির কারণ হচ্ছে যে 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন বেসরকারি এবং সরকারি মেডিকেল কলেজে এনআরআই কোটাতে যে ছাত্র ভর্তি হয়েছে মেডিকেলে, সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে, জালিয়াতি করে সেই ছাত্রদের ভর্তি করা হয়েছে, ভারত সরকারের কিছু নথিও জাল করা হয়েছে এই অভিযোগে হয়েছে, এবং তার জন্য কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। তো এই অভিযোগে হচ্ছে রেড হয়েছে, এবং শুভেন্দুর দাবি যে এটাতে তৎকালীন স্বাস্থ্য সচিব রাজীবা সিনহা এবং তখনকার 17 সাল থেকে 23 সালে যারা ডিএমই ছিলেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তারা সবাই এই তদন্তের আওতায় এসে যাবে, এবং তাদেরকে ব্যাগপত্র গুছিয়ে রাখার উপদেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী, মানে তাদের জেল যাত্রা অবশ্যম্ভাবী। তো এরকম কথাগুলো তিনি বলেছেন। বলার পরে তিনি এক্স্যাক্টলি শুভেন্দু কি বলেছেন আমরা একটু শুনে নেব। এখন এনআরআই মেডিকেল কোটায় 17 সাল থেকে যে লুট হয়েছে,
তার প্রতীক্ষায় সবাই। ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি পর্যন্ত জাল করে 2 কোটি 3 কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা হয়েছে। 17 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম, আপনারা সুটকেস আর ব্যাগ গোছান, সময় আপনাদের হয়ে গেছে, নতুন বছরটা ভালো যাবে না। শুভেন্দুর বলার কারণ হিসাবে অনেকেই বলছেন যে আসলে শুভেন্দু কিছুটা দলকে নিয়ে, পরিষদীয় দলকে নিয়ে কিছুটা অস্বস্তি, প্লাস বাংলাদেশের ইস্যুতে তার দাবিগুলো কেন্দ্র মানছে না, এইসব নিয়ে তিনি এখন তাই পাল্টা শাসক দলের বিরুদ্ধে হুমকি ছাড়ছেন এবং তিনি বুঝতে পারছেন যে হয়তো বেশ কিছু বিধায়ক পাওয়ার তৃণমূলের দিকে যেতে পারে। সেই জন্য পাল্টা তৃণমূল সামনের যে বছরে শাসক দল অস্বস্তিতে থাকবে, এরা জেল যাত্রা হবে, আবার একটা নতুন করে কেলেঙ্কারি উদ্ঘাটন হবে এইসব নিয়ে। এবং শুভেন্দু যেটা বরাবর দাবি করেন যে ইডি কি করবে, সিবিআই কি করবে, তিনি তা আগাম জেনে যান। আর সেই হিসাবে তার দাবি যে এদের সব জেল যাত্রা হবে, এই ধরনের তিনি হয়তো হুমকি ছেড়েছেন। একইভাবে তিনি বাংলাদেশের যারা অবৈধ বসবাসকারী এখানে এদেশে রয়েছেন তাদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন। কারণ শুভেন্দু যেটা করেছেন যে বাংলাদেশে সন্ন্যাসী হিন্দু জাগরণী মঞ্চের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে থেকেই শুভেন্দু এই রাজ্যে কোমর বেঁধে নেমেছেন, বিক্ষোভ করছেন, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে বনগাঁয় গিয়ে অবরোধ করেছেন। তো তার বক্তব্য যে বাংলাদেশে পণ্য পরিবহন ঢোকা বন্ধ করে দেওয়া হোক এবং এক্সপোর্ট বন্ধ করে দিলে বাংলাদেশ টাইট হয়ে যাবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবে না। কিন্তু কেন্দ্রীয় সরকার সেটাতে রাজি হচ্ছে না। কেন্দ্রীয় সরকার বলছে যে যেমন পণ্য পরিবহন চলছিল, দ্বিপাক্ষিক বাণিজ্য চলছিল, তেমনই চলবে। শুভেন্দু এখানে দাবি করছেন, অথচ দিল্লি সরকার, তাদেরই দলের সরকার, সেগুলোকে খারিজ করছেন। কারণ অনেকেই মনে করছেন যে এতে অর্থনীতিতে ধস নামতে পারে, অনেক এক্সপোর্টার তারা বসে যাবেন, যে ভারত সরকার যে রেভিনিউ আর্নিং হয় বিদেশে রপ্তানি করার জন্য সেটা মার খাবে এবং তাতে রাজস্ব ক্ষতি এবং কেন্দ্রের অর্থনীতিতে চাপ পড়বে, দেশের অর্থনীতিতে চাপ পড়বে। এইসব কারণে হয়তো ভারত সরকার সেসব পদক্ষেপ করছে না। কিন্তু শুভেন্দু তো লম্পঝম্প করতে হবে, কারণ ওটা হয়নি, হচ্ছে না। তার যে মূল দাবি আবার তিনি অবরোধ করবেন বলে ডাক দিয়েছেন। তো বৃহস্পতিবার সেই নিয়ে তিনি একটি সভা ডেকেছেন রানী রাসমণি। তিনি দাবি করেছেন এটা সনাতনীদের সভা হবে, এটা কোনো দলীয় পতাকা নিয়ে নয়, এটা যে সাধু সন্ন্যাসীরা আসবে, জাতীয় পতাকা থাকবে এবং গেরুয়া সাধুদের যে ধ্বজা, সেই ধ্বজা থাকবে। তো সেইটা নিয়ে শুভেন্দু কি হুমকি দিয়েছে, কারণ তার হুমকি যে তিনি মুভমেন্ট করার পরেই নাকি 1 লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশি তারা নাকি পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আরো যারা আছে তারাও পালাবে, এবং যদি তিনি হিন্দুর বাচ্চা হন তাহলে সবাইকে এখান থেকে তাড়িয়ে ছাড়বেন, এরকম একটা দিয়েছে। শুভেন্দু এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব। হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে, রোহিঙ্গাদের, পরিষ্কার কথা। একটা ডাকে 1 লক্ষ পালিয়েছে, বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে, কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। অনেকে বলছে শুভেন্দুর এই বলার কারণ হচ্ছে যে আসলে কি করতে পারেন না, 1 লাখ কেন 1000 অনুপ্রবেশকারীও পালিয়েছেন কিনা সে তো কেউ হাতে গুনছে যাচ্ছেন, এটা শুভেন্দু দাবি করছেন। এবং শুভেন্দু দাবি করবেন যে তিনি মাঠে নেমেছেন বলেই অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি যারা, তারা নিশ্চিতভাবে অবৈধ অনুপ্রবেশকারী, তার দাবি অনুযায়ী, কতজন আছে জানি না, তো তারা সব পালিয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বর্ডারে তারা ধরা পড়ছে কিনা জানি না। আর অনুপ্রবেশ যখন হয় তখন সেটা বিএসএফ দেখে, বিএসএফ এর দায়িত্ব। যদি এরা যে অনুপ্রবেশ হয়ে থাকে, বাংলাদেশি অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে শুভেন্দুর কাঠগড়ায় তোলা উচিত বিএসএফ কে। কিন্তু সে পথে তিনি হাঁটছেন না, কারণ তাতে স্ববিরোধিতা হয়ে যাবে, দ্বিচারিতা হয়ে যাবে। কারণ কেন্দ্রের অমিত শাহ দপ্তর হচ্ছে বিএসএফ, দেখেন বিএসএফ রয়েছে বর্ডারে, সেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে, আর শুভেন্দু খান থেকে হুমকি দিতে তারা সব বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, এরকম দাবি। তো এই দাবি তিনি করবেন এবং তিনি বোঝানোর চেষ্টা করবেন যে তিনি এমন হিন্দুত্বের ঠিকা নিয়ে নিয়েছেন এই রাজ্যে, এবং বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হলে তিনি এখানে এমন আন্দোলন করবে, এখানে যারা আছে তারা সব পালিয়ে যেতে বাধ্য হবে। এবং এখানে নাকি নিউ মার্কেটে হোটেল সব খালি হয়ে গেছে,
এবং শ্যামলীর বাসও খালি হয়ে গেছে। কিন্তু শুভেন্দুর জানা উচিত যে 5 আগস্টে শেখ হাসিনাকে ঢাকা থেকে তাড়ানোর পর থেকেই হচ্ছে বাংলাদেশি যারা এখানে পর্যটক আসেন বা যারা চিকিৎসা করতে আসেন তাদের সংখ্যা অনেক কমে গেছে। শুভেন্দু নিশ্চিতভাবে পাসপোর্ট দপ্তরে বা অভিবাসন দপ্তরে খোঁজ নিলেই জানতে পারবেন যে বাংলাদেশে তারপর থেকেই পর্যটক কলকাতায় বা বাংলায় আসা অনেকটাই কমে গিয়েছে। তো শুভেন্দুর দাবি যে শুভেন্দুর হুমকিতেই সব নাকি পালিয়ে গেছে। তা এইসব হুমকি দেবেন কারণ অস্বস্তি রয়েছে মনের মধ্যে, সেই অস্বস্তি কাটছে না। এক হচ্ছে পরিষদীয় দল নিয়ে অস্বস্তি, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ নিয়ে তিনি যেটা চাইছেন সেইটা কেন্দ্রীয় সরকার এখনো মানছে না, মোদী সরকার মানছে না। তো সেটার জন্য শুভেন্দু আন্দোলনটা যে ভুলভাল পথে করছেন সেটা তো আর মানুষকে তিনি বলতে পারবেন না। তিনি বোঝাতে চাইছেন যে এমন টাইট দিচ্ছি বাংলাদেশিরা এবার টাইট হয়ে যাবে, এখান থেকে এমন করব হচ্ছে ওখানে বাংলাদেশে অত্যাচার বন্ধ হয়ে যাবে। জানি না শুভেন্দু এই হুমকি বা হুঙ্কারে বাংলাদেশে অত্যাচার বন্ধ হবে কিনা, যতদিন না ভারত সরকার কোনো পদক্ষেপ করছে বা ভারত সরকার সেরকম কড়া পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে জানাচ্ছে। এসব চলতে থাকবে, শুভেন্দুরও দাবি চলতে থাকবে। আসলে অস্বস্তি কাটাতে গেলে কিছু ওষুধ লাগে, শুভেন্দু তো এই ওষুধটাই গ্রহণ করছেন যে পাল্টা হুমকি দাও, হুমকি দিয়ে নিজের অস্বস্তিকে কাটানোর চেষ্টা করো বা অস্বস্তিকে বলার চেষ্টা করো বা মানুষকে বুঝতে দিও না যে আমি অশান্তির মধ্যে রয়েছি। এই ফর্মুলা বা এটাকেই হাতিয়ার করে শুভেন্দু এগোতে চাইছেন। দেখা যাক কতটা তিনি সফল হন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।